উনি বলছেন যে বাড়িতে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো আমরা কেউ অভ্যস্ত নই, মানে এরকম ধরনের ঘটনা আমরা কেউ দেখিনি। বাড়িতে না একটা কান্নার আওয়াজ শোনা যায় প্রায় রাত্রিবেলা 11:30-12টা নাগাদ। একটা কান্নার আওয়াজ শোনা যায়, অদ্ভুত টাইপের একটা কান্না, যাতে কেউ গুমড়ে গুমড়ে কাটছে। দ্বিতীয়বার যখন উপরে যায় কেমন একটা মানে স্মেল আসছে বলে মনে হচ্ছে উপরে যাওয়ার সময়। তো গিয়ে দেখে যে আলমারিতে আগুন ধরে গেছে। আমাকে আমার জিনিসটা দিচ্ছে না, এরা আমাকে শান্তি দিচ্ছে না, এরকম ধরনের কিছু টোন খুব আস্তে আস্তে বলছে আর কাঁদছে। আর একটা জিনিস লক্ষ্য করে দেখবে, যাদের এই নেগেটিভ এনার্জি যাদের বাড়িতে থাকে তাদের আর্থিক অবনতি হয়। রঙ্কিনী দেবী, রঙ্কিনী দেবী, তুমি যদি ঝাড়খণ্ডের দিকে যাও, মানে ঝাড়খণ্ডে ঘাটশিলা হয়তো অনেকেই ঘুরতে গেছে, তো ঘাটশিলায় যখন যাবে এখানে রঙ্কিনী দেবী খুব প্রচলিত। ঋণ মুক্তি, ঋণ মুক্তি যদি করতে হয় তাহলে আমি বলবো অমাবস্যার দিন খুব শুভ হবে। তুমি একটা মাটির হাঁড়ি কিনে তাতে একটা আজকের পডকাস্টে রয়েছে মারাত্মক একটি ভৌতিক ঘটনা, সাথে ঘেটু দেবতাকে নিয়েও আলোচনা। আজকে আমাদের সাথে রয়েছেন শ্রী বিক্রমাদিত্য। বিক্রমাদিত্য আগেও আমাদের পডকাস্টে এসেছিলেন আর আপনারা তাকে খুব ভালোবাসা দিয়েছিলেন। আজকের পডকাস্টে আমরা অনেক কিছু আলোচনা করেছি, বিশেষ করে বিক্রমাদিত্য যেরকম টোটকা দেয় সেই সব নিয়ে আলোচনা করেছি। একদম মিস করবেন না। চলুন আজকের পডকাস্টটি শুরু করা যাক। বিক্রমাদিত্যদা, ইউটিএসে তোমাকে আবার স্বাগত। তুমি 1 বছর আগে আমাদের এখানে এসেছিলে, আবার তুমি আসলে কারণ তোমার কাছে তুমি যেটা আমাকে ফোনে বলেছিলে একটা মারাত্মক ভৌতিক ঘটনা আছে আর নতুন নতুন কিছু তুমি তথ্য পেয়েছো, সেগুলো শেয়ার করতে চাও। যেটা আমাদের ট্র্যাডিশন যে আমরা প্রথমে ভৌতিক ঘটনাটাকেই রাখি, তাহলে সেটা আগে শুনি যে আজকের ঘটনা মানে কোন জায়গার ঘটনাটা কোন জায়গার বলতে, দেখো এই ঘটনাটা আমি ওই বাঁকুড়ারই, থানাটা ঠিক এই মুহূর্তে আমার মনে পড়ছে না, কোতলপুর এরকম কিছু একটা নাম, কোতলপুর থানা ঠিক বাঁকুড়াতেই পড়ে ওটা। ওখান থেকে একজন ভদ্রমহিলা, তখন প্রায় 2022-এর মিডিল করে বোধ হয়, ভদ্রমহিলা আমাকে প্রথমে ফোন করেন, ফোন করে জানতে চান যে আমি এই ভূতের ব্যাপার স্যাপার নিয়ে বা এই অলৌকিক কিছু ঘটনা ঘটছে ওনার বাড়িতে, তো এইসব আমি সলভ করি কিনা। তো আমি যথারীতি হ্যাঁ বলি। আর সেই সময় তো এত প্রচলিত ছিল না, উনি আমার নাম্বারটা কারোর কাছ থেকে জোগাড় করেছিলেন। উনি বিষ্ণুপুরে কিছু জায়গায় দেখিয়েছেন, মানে তাদের কাছে গেছিলেন, তারা সেরকমভাবে সুরাহা করে উঠতে পারেনি। তো উনি আমাকে যখন ফোন করেন, ফোন করে বলেন যে আপনার চেম্বার কোথায়, তা আমি আপনার সাথে একটু দেখা করতে যাই। তো উনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চেম্বারে আসেন। চেম্বারে এসে উনি আমাকে বলেন যে দাদা আমারটা একটু আগে রাখবেন, না হলে একদম শেষের দিকে রাখবেন, কেন কি আমার টাইমটা একটু বেশি লাগবে, বাড়িতে অনেক কিছু ঘটেছে, সেগুলো আমি আপনাকে পুরোপুরি খুলে জানাতে চাই। ঘটেছে বলতে উনি 2020-তে শেষের দিকে একটা, তখন যেহেতু পিরিয়ড ছিল, তো শেষের দিকে ওনার বাড়িতে 2-3 জন কোভিড আক্রান্ত হয়। তো এই কোভিড আক্রান্ত হওয়াতে ওনার সবথেকে বেশি এফেক্টেড হয় ওনার ছোটো বউ। আচ্ছা। তো ছোটো বউ আক্রান্ত হওয়ার পর এত বাড়াবাড়ি হয়ে যায় যে তাকে হসপিটালাইজড করতে হয়। এবারে কোতলপুরেই কোনো একটা হসপিটালে তাকে ভর্তি করেছিল, তো সেখান থেকে রেফার করিয়ে, যেহেতু তার বাড়িতে একটু সোর্স ছিল বলে উনি, ওটা হচ্ছে তোমার ঝাড়গ্রামে কোনো একটা নার্সিংহোমে ওনাকে ভর্তি করে। ভর্তি করার প্রায় দিন 15-20 থাকার পাথায় ভদ্রমহিলা মারা যান। তো তখন এতটাই চলছিল, সেই জন্য কিন্তু ওরা বডি পায়নি সেই সময়। সবাই জানে যে তখন বডি দেওয়া হচ্ছিল না, সরকার থেকেই ওরা ধার করে দিচ্ছিল। তো যখন আক্রান্ত হয় তখন ওনার বাড়িতে প্রায় 2-3 জন আক্রান্ত, তার মধ্যে এই ভদ্রমহিলা যিনি ছিলেন তিনি আক্রান্ত ছিলেন, ওনার বড় ছেলে আর ছোট বউ, এরা 3 জন আক্রান্ত ছিল। তো সেখানে বড় বউ যখন জিনিসগুলো অ্যাবজর্ব করা শুরু করে তখন, আর ওর সাথে না একটু মেলামেশা করতো বড় বউ, যেহেতু প্রায় বয়সটা কাছাকাছি, তো
তো বড় বউ যখন গল্প মানে ওর সাথে কথা বলে তখন ও বলতো, দেখ অনেকেই মারা যাচ্ছে, যদি আমি মারা যাই আমার যে বিয়ের শাড়িটা আছে সেই শাড়িটা কিন্তু আমাকে আমার দাহ করার সময় তাহলে দিস, কেন কি কপালে সিঁদুর নিয়ে মারা যাওয়াটা ভাগ্যের ব্যাপার, যদি না বাঁচি যেরকম হয় কথাবার্তা হয়, তো তখন বড় বউ ওকে বলে যে কেন এসব বলছিস, এগুলো তো নেগেটিভ চিন্তাভাবনা না রাখাই ভালো, তো তুই এগুলো বলিস না, তাতে নেগেটিভ চিন্তাভাবনা বাড়ে, এগুলো বলিস না, কেরি হচ্ছে, সবাই তো সুস্থ হয়ে যাচ্ছে, তুইও সুস্থ হয়ে যাবি, মাও সুস্থ হয়ে যাবে, এসব নিয়ে চিন্তাভাবনা করিস না, এদিকে দেখছিস তো দাদা ভাইও আক্রান্ত রয়েছে, তো সবাই ছিন্ন বিচ্ছিন্ন এক একটা ঘরে আটকা রয়েছে, তো সবাই তো সবার মতন করে মেলামেশা করতে পারছে না, তুই পজিটিভ মাইন্ডে থাক, ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। তো এই কথা বলতে বলতে জিনিসটা না ওর মাথায় নেই। তো প্রায় 20-22 দিন পর যখন ভদ্রমহিলা মারা যায়, ওরা সেই মুহূর্তে জানতে পারে না। তো 2 দিন পর যখন তাদের বাড়ির লোককে খবর দেওয়া হয় যে ও মারা গেছে আর আমরা ওকে দাহ করে দিচ্ছি, তো 2 দিন বোধহয় বডিটা মর্গে পোতা ছিল, তারপরে দাহ করে, কেন কি একসাথে অনেকগুলো বডি হয়ে আছে, সেইভাবে দাহ করে দিয়েছে। এবারে কথা হচ্ছে, সে তো শাড়িটা পেলো না, মানে সিঁথিতে সিঁদুর নিয়ে মরল ঠিকই, কিন্তু শাড়ি পেলো না। সেই ক্ষেত্রে ওনাদের এটা নিজেদের বক্তব্য। এবারে কথা হচ্ছে, উনি বলছেন যে বাড়িতে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো আমরা কেউ অভ্যস্ত নই, মানে এরকম ধরনের ঘটনা আমরা কেউ দেখিনি। তো কী ঘটছে, তো উনি প্রথমে বলেন যে যখন বৌমা মারা যায় তার 2-3 মানে সেই দিন রাত্রেবেলা, আমরা যদি জানি হসপিটালে ভর্তি আছে, সেই দিন রাত্রেবেলা ওর একটা মেয়ে রয়েছে, মেয়েটা বাড়ি থেকে বেরোনোর সময় মানে কোনো রকমভাবে রাত্রেবেলা দরজা বন্ধ করতে গেছে, তখন দেখেছে যে দরজা বন্ধ করতে গিয়ে দেখছে যে মা বাইরে দাঁড়িয়ে আছে। তো ও ভেবেছে মা তো হসপিটালে, মা চলে এসছে, তো ঠাকুমাকে ডাকতে গেছে যে দৌড়ে গিয়ে, ঠাকুমা বাইরে দেখো মা এসে দাঁড়িয়ে আছে। তো ঠাকুমার সাথে করে গেছে, গিয়ে দেখছে বাইরে তো কেউ নেই। ঠাকুমা বন্ধ করে ভেবেছে হয়তো কোনো সময় ওরও হয়তো একটু জ্বর টর এসছে, তো দরজাটা বন্ধ করে দিয়ে চলে আসে যে বাবা ঘুমিয়ে পর, ভুল ভাবছিস, কালকে সেরকম হলে যাওয়ার চেষ্টা করবো, গিয়ে দেখা করে আসবো মায়ের সাথে। এবারে দেখতে তো দিচ্ছে না, ওকেও সান্ত্বনা দিয়ে রাখছে, যেহেতু ও চুপচাপ চলে আসে। সেই দিনকেই রাত্রেবেলা যখন শুয়ে থাকে, মানে যেহেতু ঠাকুমার করানো হয়েছে তো সেহেতু অত্যেক দূরেই রাখছে, তো সে কারণে ওকে বলে যে তুই এক কাজ কর, তুই দাদাদের সাথে ঘুমা, আমি আছি, অসুবিধা নেই বলে ঠাকুমা নিজের ঘরে চলে যায়। যাওয়ার পর ওনার ঠাকুমা যখন ঘরে যায় তখন ওর ঘরের বাইরে, মানে যে ঘরটাকে মেয়েটাকে শোয়ালো ওটা তো ওদেরই ঘর, ওর মা বাবা সবাই একই ঘরে থাকতো, তো ওই ঘর থেকে বেরোনোর সময় ও একটা ওই পারফিউমের স্মেল পায়। ওর মনে হয় যে বড় বৌমা যে পারফিউমটা ইউজ করতো সেটা বোধহয় বাচ্চারা কেউ মেখেছে, বা হয়তো বাচ্চাটাই মেখেছে। বাচ্চা তো এবারে ঘরে লিপস্টিক থাকলে বা পারফিউম থাকলে যা হয় বাচ্চারা এগুলো করে, তো হয়তো মেয়েটাই মেখেছে। ও সেদিনকে আর কিছু গা দেয়নি, সেদিনকে চলে গেছে। যাওয়ার পরে প্রায় ঘন্টা 1.5-2 ওর মায়ের ঘরেও, মানে শাশুড়ির ঘরেও কিন্তু এই স্মেলটা উনি পায়। উনি জিনিসটা ভাবে হয়তো বড্ড উগ্র গন্ধ, আমি এসে আমার সঙ্গেই তো গন্ধটা রয়েছে, হয়তো থাকবে না। সকালে উঠে খবর নেওয়ার চেষ্টা করে, তো খবর কোনো রকমভাবে পায় না। তারপরের দিনকে হসপিটাল থেকে ফোন করে যে আপনার মারা গেছে, তো তাকে আমরা দাহ করাচ্ছি, আপনারা যদি দেখতে হয় তো এরকম জায়গায় আসবেন, ওনাকে দাহ করা হবে। একটা জিনিস জানবে যে কোতলপুরে কিন্তু যেমন ধরো বাঁকুড়ার এখনও কিছু জায়গা আছে যেখানে হসপিটাল থেকে ডিসচার্জ করানোর পর, মানে নর্মাল টাইমের কথা বলছি, দাহ করা হয় তোমার কোনো বিল বা মাঠের ধারে গাছ কেটে ইনস্ট্যান্ট দাহ করা হয়। ওদের ওখানে শ্মশান জিনিসটা কিন্তু কম, বা চুল্লি প্রচলিত জিনিসটা আসেনি। সেরকম তুমি মেমারির কিছু দিকেও দেখতে পাবে, মানে বর্ধমানের গ্রাম সাইডে এগুলো হয় এখনও, যে গাছ কেটে তাদেরকে দাহ করা হয়। তো সেই মুহূর্তে তো সেদিনকে তাকে দাহ করে। শাড়ির বিষয়টা সবার মাথায় নেই, ও সেই মুহূর্ত থেকে জিনিসটা আস্তে আস্তে দেবে যায় যে ঠিক আছে বৌমা হসপিটালে ছিল, মারা গেছে, আর বাড়ি আসতে পারেনি, বাচ্চাটার উপর একটা ব্যাড এফেক্ট হওয়ার পর তারা দিনকে দিন এরকমভাবে আস্তে আস্তে যেরকম নর্মাল মানুষ লাইফ লিড করে সেরকমভাবে লাইফ লিড করতে থাকে। তো উনি একটা সময়ের পর বাড়িতে একটু অদ্ভুত ধরনের জিনিস ফিল করতে থাকে, যেমন ধরো সারাদিনে দিনের বেলা ঠিক যেই সময় বৌমা চান করতো তারপর থেকে একখানা
বাড়িতে বেশ সুগন্ধ ছড়িয়ে রয়েছে, যেমন বেলফুল বা জুঁই ফুলের গন্ধ, ওই ধরনের পারফিউম ইউজ করতো, মানে এই ফ্রেগনেন্সের পারফিউমগুলো বেশি ইউজ করতো। তারপর চলে গেল যখন সন্ধ্যের পর, ঠিক যে সময় হয়তো ওরা যে সার্টিফিকেটটা দিয়েছিল, যে সময় মারা গেছে, যে কাগজপত্র দিয়েছিল, ঠিক তার আগে পরে করে বাড়িতে না একটা কান্নার আওয়াজ শোনা যায়, প্রায় রাত্রিবেলা 11:30 12টা নাগাদ একটা কান্নার আওয়াজ শোনা যায়। আর মানে কীরকম, মানে অদ্ভুত টাইপের একটা কান্না, যাতে কেউ গুমড়ে গুমড়ে কাটছে। তো জিনিসটাকে না শাশুড়ি ঠিক অতটা গুরুত্ব দেয় না। প্রথম 2-1 দিন হয়তো গা লাগাচ্ছিল যে কোথায় কী হচ্ছে, আশেপাশে বাড়িতে কেউ কাঁদছে কি না। জিনিসটা কন্টিনিউ যখন হতে থাকে, মাসখানেক চলার পর ওর বাড়িতে আরও উৎপাত শুরু হয়। ধরো ওর যে বড় বউ, ছোটো বউ এফেক্টেড হয়ে মারা যায়, এদিকে বড় বউ আচরণ কিছু খারাপ করা শুরু করে। যেমন ধরো ফ্রিজে মাছ রেখেছে, মাছগুলো দেখবে রাত্রেবেলা, যেহেতু ওদের ওখানে একটা ট্রেডিশন, আমি একটা জিনিস বলে দিই, ওদের ওখানে হাট বসে সপ্তাহে, মানে আমরা যেমন কি প্রত্যেক দিন বাজারে যেতে চাইলে বাজারে যেতে পারি, ওদের এই জিনিসটা হয় না। ওদের সপ্তাহে 2 দিন করে হাট বসে, সেখান থেকে ওদেরকে বাজার করে নিয়ে আসতে হয়। ধরো যদি তুমি সোমবার আর বৃহস্পতিবার বাজার বসে, মানে সোমবার বাজার করলে বুধ বৃহস্পতি মানে মঙ্গল বুধ বৃহস্পতি এরকমভাবে ওনার বাজারটা তুলে রাখতে হয়। আবার বৃহস্পতিবারে গেলে শুক্র শনি রবি বাজার তুলে রাখতে হয়। তো মাছ মাংস ওরা এরকমভাবেই তুলে রাখতো, সবজি সবজি তোলাই থাকতো। তো অনেক সময় না যে হয়তো 2 পিস মাছ নেই, রাত্রেবেলা উঠেছে, লোকে হয়তো যদি কারোর খিদে পেয়েও থাকে, লোকে রাত্রেবেলা কিছু না পেলে কী খাবে, খুব বেশি হলে বিস্কিট জল হবে। ও কী করতো, হয়তো 1-2 করে মাছ খেয়ে নিত। এবারে শাশুড়ি সেগুলো বুঝতে পারছে না যে আমার একটা কোয়ান্টিটির মাছ রয়েছে, তো সেখান থেকে মাছ কমছে কী করে, এক্স্যাক্টলি বুঝতে পারছে না। তো একটা সময়ের পর থেকে না ওর গা থেকে একটা আঁশটে গন্ধ আসা শুরু হয়, মানে বড় বউয়ের গা থেকে একটা আঁশটে গন্ধ আসা শুরু হয়। তাতে ও ঠিকঠাক ও নিজেকে মানিয়ে নিতে পারছে না। এবার দেখো দিনের বেলা ও যখন স্নান টান করে বেরোচ্ছে, সেও ওরকম ফ্রেগনেন্সের পারফিউম ইউজ করছে। রাত্রেবেলাটা হলেই যখন ও সেই সকালবেলা তাকে ডাকতে যাচ্ছে বা কিছু করতে যাচ্ছে, তাকে ডাকতে গেলে দেখছে যে তার গা থেকে একটা আঁশটে গন্ধ বেরোচ্ছে। এবারে কী হচ্ছে, এবারে জিনিসটা আমি যতদূর ক্যালকুলেশন করতে পারছি, যে ও যখন রাত্রেবেলা আসতো, মানে ওই ওকে তো 2-3 দিন ফেলে রেখেছিল, তো তার মধ্যে একটা বডিতে আঁশটে গন্ধ হয়ে যায়, ঠিক আছে। ওই গন্ধটা রাত্রেবেলা ওর গায়ে আসতো, আর দিনের বেলা কিন্তু ও যখন স্নান টান করে বেরোতো তখন ওই পারফিউমগুলো ইউজ করছিল বলে সেই গন্ধটা হয়তো পাওয়া যাচ্ছে না। উনি আমাকে ঘটনাগুলো এরকমভাবে বলে। তারপরেও ধরো এফেক্টেড যে ভদ্রমহিলা হচ্ছে, সে ঘরের মধ্যে রাত্রেবেলা জেগে থাকছে, আর আস্তে আস্তে এই রাত্রির কান্নাকাটিগুলো ও নিজে করা শুরু করলো। মানে যেটা বাইরে থেকে কান্নাকাটি আসছিলো, সেই কান্নাকাটিটা ঘরে হওয়া শুরু হলো। তখন এমনিও লকডাউন চলছে, 2-3 মাস পার হয়ে গেছে, সেই মুহূর্তে সে কাকুকে ডাকতে পারছে না বাড়িতে। আরও মাসখানেক এইভাবেই কাটতে থাকে। ওনারা ওখানেই কোথাও কোনো ওঝাকে বোধহয় ডেকেছে যে বাস্তুটা দেখানোর জন্য। সেক্ষেত্রে উনি এসে যা যা করেছিলেন তাতে উনিরা সুরাহা পাননি। বেশ 2-1 দিন জিনিসটা কমলেও আবার সেই একই রকম চলতে থাকে। তো উনি এরকমভাবে ওই তোমার জায়গাটা হচ্ছে বিষ্ণুপুরে একটা ছিন্নমস্তার মন্দির আছে, সেখানে এক পুরোহিতের সাথে কথা বলে। একদম বিষ্ণুপুর মন্দিরটার ওখানে আশেপাশে কাউকে জিজ্ঞাসা করলে সে বলে দেবে ছিন্নমস্তার মন্দিরটা কোথায় আছে। তো বেশ জাগ্রত মন্দির। তো ওখান থেকে একটু আশেপাশে কাউকে জিজ্ঞাসা করে মন্দিরে যায়, গিয়ে ব্রাহ্মণের সাথে কথা বলে ওখানে একজনের খোঁজ পায়, তাকেও ডেকে নিয়ে আসেন। তাকে ডেকে নিয়ে এসে বাড়িটা দেখান। উনি বলছেন যে বাড়িতে যে রয়েছে সে খুব চেনা পরিচিত কেউ, না হলে এত ডিটেলসে তার জানা সম্ভব নয়। তা সত্ত্বেও কেউ কারোর ক্ষতি করছে না, কিন্তু তাকে তো এখান থেকে সরাতে হবে, না হলে তো পরবর্তীকালে আস্তে আস্তে সবাই ভ্যানিশ হয়ে যাবে। তো সেক্ষেত্রে কী হবে, এবারে কথা হচ্ছে এর মাঝখানে যেদিনকে ভদ্রলোক আসে সেদিনকে একটা ঘটনা ঘটে যায়, যে ভদ্রলোক যখন দেখতে আসে ওকে তাড়ানোর চক্করে বাড়িতে ওপরের ঘরে যে আলমারিটা ছিল, মানে ছোটো বউয়ের ঘরে যে আলমারিটা ছিল, সেই আলমারিটা তছনছ করে একাকার করে। আচ্ছা, ঠিক আছে। সবাই তো নিচে ওনার সাথে কথা বলছে, তো ওপর থেকে আওয়াজ আসে, যখন ওপরে গিয়ে দেখে তখন দেখে যে তার আলমারি তছনছ করে গেছে, মানে পুরো এলোমেলো হয়ে গেছে। ওনারা জিনিসটাকে বুঝতে পেরে নিচে আসে। যখন নিচে আসার পরে কথোপকথন করতে করতে কী করা যায় না করা যায় সেইভাবে কথা বলতে গিয়ে ওনারা যখন ওপরে গিয়ে দেখে
দ্বিতীয়বার যখন উপরে যায় কেমন একটা মানে স্মেল আসছে বলে মনে হচ্ছে উপরে যাওয়ার সময়। তো গিয়ে দেখে যে আলমারিতে আগুন ধরে গেছে। আচ্ছা। ঠিক আছে, ওর তখন ছোটো বউ একটাই কথা বলছে, তোরা যে এইগুলো করছিস তোদের লাভটা কোথায়, আমাকে আমার শাড়িটা দিচ্ছিস না কেন? আমি তো কবে থেকে তোদেরকে বলছি শাড়িটা দিতে, ততক্ষণে প্রায় কিন্তু 1 বছরের মাথায়, আমাকে শাড়িটা দিচ্ছিস না কেন? তো এই সব কাণ্ড হওয়াতে ভদ্রলোক যেইটুকুনি কাজ করার করে উনি ওখান থেকে চলে যান। নাকি ওনার মনে হয়েছিল যে মানে উনি তো এগুলো কিছু বলেননি, তো ওনার বাড়ির লোকের যা কথোপকথন, তো উনি বলেন যে আমার মনে হলো যে ওনার জিনিসটাকে ট্যাকেল করাটা ঠিকঠাক সুবিধাজনক নয় বলেই উনি জিনিসটাকে এড়িয়ে গিয়ে কিছু একটা কাজ করে টাকা পয়সা নিয়ে চলে যায়। তারপর আসে বড় ঘটনায়। কি হয় না, সেই দিন থেকে তাণ্ডব আরও বাড়াবাড়ি হয়। অনেক সময় দেখা যাচ্ছে যে বৌমা হয়তো বাইরে কোথাও ঘুরছে, তার ছেলে দেখেছে, বড় বউয়ের ছেলেটা দেখেছে যে মা বাইরে গেছে। এবারে যদি কোনো সময় রান্নাঘর থেকে শাশুড়ি হাঁক দিল, রান্নাঘরটা যেহেতু দোতলার ওপরে, বড় বউ কী করলো, ওখান থেকে ছুটে এসে বাইরের যে পাইপলাইনে যে ছাদের থেকে জল বেরোয় যে পাইপলাইন, সেই পাইপলাইন বেয়ে নাকি সে ছাদে উঠে দোতলা ছাদে উঠে সিঁড়ি দিয়ে নেবে একতলায় ঢুকে যায়। তো হঠাৎ করে ছেলেটা বেরিয়ে বলে, মা তুমি কোনখান থেকে এলে? আমি দেখলাম তো তুমি পিছন দিকে এসে ছাদ থেকে নামলে, তুমি তো রাস্তায় ছিলে। বলছে কই না তো। দিদা বলছে, এই ওর ঠাকুমা বলছে, এটা কী করে সম্ভব? হ্যাঁ, সকাল সকাল কিছু খেয়েছিস নাকি খিদে পেয়েছে বল, খেয়ে নে, বেফালতু ভুলভাল বকছিস কেন? খাওয়া দাওয়া কর, একটু রেস্ট নে, দেখ শরীরটা ঠিক লাগবে। এইগুলো হয়। এগুলো হওয়ার পরে ভদ্রমহিলা ওর যে বাচ্চাটা যে ঠাকুমা, উনি জিনিসটাকে রিয়েলাইজ করে যে এখানে কিছু তো আছে বা এইসব ঘটা শুরু হয়েছে। সেদিনকে রাত্রেবেলা বড় বউ আর তার স্বামী যখন ঘরে শোয়, ছোটো বউ তো মারা গেছে, সে ছেলেটাকে নিয়েই শুয়েছিল। হঠাৎ করে ছেলেটা ঘুম ভাঙে, দেখে মা জানলার মধ্যে বসে, কীরকম করে বলবো, এই যেরকম আমরা টোয়ের ওপরে বসি, টোয়ের ওপরে বসে চুলগুলো সব সামনের দিকে হয়ে রয়েছে, গা থেকে বিভৎস আষ্টে গন্ধ বেরোচ্ছে, আর কীরকমভাবে যেন কাঁদছে। খালি আমাকে আমার জিনিসটা দিচ্ছে না এরা, আমাকে শান্তি দিচ্ছে না, এইরকম ধরনের কিছু টোন খুব আস্তে আস্তে বলছে, আর কাঁদছে, কাঁদতে কাঁদতে বললে যেরকম হয়। তো বাচ্চাটা এটা দেখে বাবাকে ডেকে দেখায়। সেদিনকে বাবাকে ডেকে দেখানোর চক্করে ও কী করে, ওই জানলা থেকে এমন লাফ দেয় যে একদম বিছানার মধ্যে এসে বসে, আর ওর বাবার বুকটা ধরে নাড়াতে নাড়াতে বলে যে কী রে, আমার শাড়িটা কি আমাকে তোরা দিবি না? তোরা আমাকে একটু শান্তি দিবি না? মরে গিয়েও কি আমার কোনো শান্তি নেই? আমাকে আজাদ করে দে না, আমাকে যেতে দে আমার মতন, কিন্তু আমাকে আমার শাড়িটা দিয়ে দে, ওই শাড়িটা আমার খুব প্রিয় বলে ভদ্রলোক সেই সময় অজ্ঞান হয়ে যায়। তখন ওর ঠাকুমাকে ডাকে। ঠাকুমা তখন সেই রাত্রিটা বাচ্চাটাকে নিজের কাছে নিয়ে শোয়, ছেলেটাকেও নিজের কাছে নিয়ে শুয়ে সেই দিনকে সেই রাত্রিটা কাটিয়ে পরের দিনকে ওই কথোপকথন করতে করতে আমার নাম্বার কোনো এক জায়গা থেকে জোগাড় করেছে, আমার কাছে এসছে। তো আমি গেছিলাম, গেছিলাম বলতে আমিও তাদেরকে কিছু জিনিস দিয়ে সেই মুহূর্তে বলি যে দেখুন, আমার আজকে বললে তো আজকেই যাওয়া সম্ভব নয় বা কালকেও যাওয়া সম্ভব নয়, আমার কিছু শিডিউল রয়েছে, সেগুলো করে নিয়ে আমার 2 দিন পরে সময় হবে। তো আপনি 2 দিন আপাতত আমি কিছু জিনিস দিচ্ছি, সেগুলো নিয়ে গিয়ে বাড়িতে প্লেস করুন, করে আপনি নিজের মতন এই 2 দিন সারভাইভ করুন। আর উনি আসার সময় একটা ভালো কাজ করেছিলেন যে উনি বাড়ির ভিটের মাটি নিয়ে এসেছিলেন। মাটি তো সে মাটি হাতে নিলেই বোঝা যায়, তার ভাইবস বলে দিচ্ছে যে যাচ্ছে তার অবস্থা হয়ে গেছে। তো সে কোনো রকমভাবে কিছু না পেয়ে আমি ওনাকে বললাম যে তাহলে এক কাজ করুন, আমি যাচ্ছি 2 দিন পর, আপনি ওর শাড়িটা যদি জোগাড় করে রাখতে পারেন তাহলে শাড়িটা জোগাড় করে রাখুন। ওনারা শাড়িটা বলছে আমরা দাদা বাড়িতে খুঁজেছি, পাইনি। তো এর মধ্যে ও বেঁচে থাকাকালীন শাড়িটা ইউজ করেছে বা কোথাও নিয়ে গেছে, পড়ে গেছে, সেই সব কিছু মনে আছে, বা কোনো লন্ড্রিতে দিয়েছে। অনেক সময় হয় না যে ভালো দামি শাড়ি হলে অনেকের একটু তুলে রাখা অভ্যেস হয়, সেই জন্য অনেকে সাজিয়ে গুছিয়ে দেখবে এই লন্ড্রিতে দিয়ে বা ড্রাই ওয়াশ করে ওইগুলো তুলে রাখে। তো ওকে যখন বলা হলো যে তুমি এক কাজ করো, তুমি শাড়িটাকে খোঁজার চেষ্টা করো, ও বলছে ঠিক আছে দাদা আমি চেষ্টা করছি বলে তার পরের দিন উনি আমাকে ফোন করে বলেন যে হ্যাঁ দাদা, আমি বোধহয় ওর একটা ছবি রয়েছে যেটার বিয়ের ঠিক আগে ওর পিস্তত ভাইয়ের বিয়েতে ও শাড়িটা পরে গেছিলো,
তো সেটা বিষ্ণুপুরের দিকেই কোথাও ওর বাপের বাড়ি, সেখানে গিয়ে ওর শাড়িটা পরে গিয়ে বিয়ে বাড়িটা কাটিয়ে এসছে। তো আমি বললাম তাহলে শাড়িটাকে কালেক্ট করার চেষ্টা করুন। তো ওর বলছে দেখুন ওর তো বাপের বাড়ি বলতে জেঠুর বাড়ি, ওর বাবা মা তো ছোটোবেলাতেই মারা যায়, তো আমাকে তাহলে এখন ওর জেঠুকে জানাতে হবে। যেরকম জানাতে হবে যখন জানান, তো না জানালে আপনি শাড়িটা পাবেন কী করে? তো আমাকে তো জায়গার থেকে নিস্তার পেতে হবে। ওর বাপে মানে জেঠুর বাড়িতে খবর দেয়, খবর দেওয়ার পরে বলে যে এখানে তো অনেকগুলোই শাড়ি আছে, কিন্তু বিয়ের শাড়ি কোনটা আমার ঠিক মনে নেই, কেন কি তারও অনেকটা বয়স হয়ে গেছে, যেহেতু বাবার দাদা জেঠু তার অনেকটা বয়স হয়ে গেছে। তো তাহলে তোমরা এসে তোমরা তোমাদের মতো দেখে নিয়ে যাও। ঠিক আমি যেদিনকে যাব সেই দিনকেই ওরা সকালবেলা ওখান থেকে বেরিয়ে যায়, কিন্তু 1.5-2 ঘন্টা রাস্তা, গিয়ে শাড়িটা খুঁজে শাড়িটা নিয়ে আসে। নিয়ে আসার পর আমার এখান থেকে যাওয়ার পরে যেহেতু শান্ত শান্তির কাজও ঠিক সেইভাবে হয়নি, কেন কি তখন লকডাউন ছিল, বাড়িতে কোনো পুরোহিত আসছিল না, কেউ আসছিল না, শ্রাদ্ধের কাজও ঠিক মতন হয়নি। তো আমার আগে থেকেই বলা ছিল ওদেরকে যে শ্রাদ্ধের কাজের জন্য কিন্তু কিছু জিনিসপত্র দরকার, সেগুলো আমি বলে দিয়েছিলাম। আর আমার সঙ্গে ব্রাহ্মণ যারা যাওয়ার তারাও গেছিলেন। তো ওখানে যাওয়ার পরে সবার প্রথম কাজ হলো আমার যে ওর শাড়িটাকে ওকে এই কুশের পুতুল বানানো হয়, মানে ওর বাড়িতে যাওয়ার পরে চারদিকটা দেখে গৃহবন্ধন করে। তো ও তখন মানে আমরা যখন গেছি তখন বলছে যে শাড়িটা তো নিয়ে এসছিস দেখলাম, তো আমাকে শাড়িটা কখন দিবি, আমাকে শাড়িটা দে, আমাকে শাড়িটা দে। আর বলছি শোন না, আমি না আজাদ হতে চাই, এতদিন ধরে তো ভটকাচ্ছি, আমাকে পারলে একটু তোরা কাজ হয়ে গেলে আমাকে একটু গয়াতে পিণ্ড দিয়ে আসবি। মানে জিনিসটা না কত ইজি হয়ে গেল ব্যাপারটা, যে তোরা পারলে যদি পারিস তাহলে গয়া থেকে একটু পিণ্ড দিয়ে আসবি, তাহলে আমি মুক্তি পেয়ে যাব, বা সেক্ষেত্রে আমার পরে একটা জীবন যাপন করতে সুবিধা হবে। ওই রকমভাবে ক্লিয়ারলি কথাগুলো বলছে। এবারে কথা হচ্ছে ও যখন বলছে তার আগে ওকে ঘরে খুঁজেই পাওয়া যাচ্ছে না। ঘরে আমরা যখন গেছি তখন সারা বাড়িতে যখন ওই ভদ্রমহিলাকে খোঁজা হচ্ছে, তখন বড় মানে ওনার বড় বউ আর কি, উনি ওয়ার্ড্রপের ভেতরে ঢুকে বসেছিলেন, যে হয়তো ওনার সাথে খারাপ কিছু হতে চলেছে, বা অনেকে হয় না যেটা যারা বন্দি করে রেখে দেয়। তো আগে ওর একটাই প্রশ্ন ছিল, তোরা আমাকে কী করবি, বন্দি করে দিবি না ছেড়ে দিবি? যদি বন্দি করে দিতে চাস তাহলে আমি তোদেরকে কাউকেই ছাড়বো না, আমি এখনই সবাইকে মেরে দেবো। বললাম না, তোকে মানে যদি তোমার মনে হয় যে তুমি আজাদ হলে ঠিক হবে, মানে তুমি যদি বেরিয়ে যেতে ভালোভাবে জীবন লাইফস্টাইল লিড করতে চাইছো, তুমি বেরিয়ে যাও, সেক্ষেত্রে আমি তোমাকে হেল্প করতে চাইছি। তো ঠাকুমার সাথে কথা বলে একটা কুশের পুতুল বানানো হয়, তো তাকে ওই শাড়িটা পরানো হয়, পরিয়ে ওনার, যেহেতু আমি তোমাকে বললাম যে ওদের ওখানে দাহ করার কাজগুলো কোনো বিলের ধারে বা মাঠের ধারেই হয়, আমি নিজে দেখেছি এটা। তো তাদেরকে বলে একটা গাছ সেই মুহূর্তে বলে কাটানো হয়, তো তারা যথাযথ পয়সা করে কিছু নেয় বোধ হয়, গাছ ফাছ কাটতে হয়। তো ওই গাছটা কেটে ওরা একটা ছোট চিতা বানায়, তার মধ্যে ওই পুতুলটাকে শাড়ি পরানো অবস্থায় দিয়ে তার যে মেয়েটা ছিল মেয়েকে দিয়ে মুখাগ্নি করানো হয়। মুখাগ্নি করানোর পর যখন মুখাগ্নি করানো হয় তখন ওর বাড়িতে খুব মানে ভদ্রমহিলা জ্বালা করছে বা লাফালাফি করছে, এরকম একটা কিছু হচ্ছিলো হয়তো। উনি তো বাড়িতেই ছিলেন, আমাদের সাথে যায়নি। তো ওনাকে করিয়ে নিয়ে মানে ঘাটে ওখানে যখন কাজগুলো দাহ করানো হয়, দাহ করানোর পর ওখান থেকে যখন বাড়িতে আসা হয়, ওনার বাড়িতে বলে যে উনি খুব লাফালাফি করছিলেন আর একটা সময়ের পরে উনি অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছেন। তো আমরা যখন গেছি তখন উনি অজ্ঞান অবস্থাতেই ছিলেন। প্রায় ঘন্টা 2-3 পর ওনার জ্ঞান আসে। জ্ঞান আসার পর উনি যে এই একটা বছরের ওপরের সময় মানে 1-1.5 বছর যে যা হয়েছে ওনার মাথায় কিচ্ছু নেই, সব ভুলে গেছে। আর ওনার ঘাড়ে এইরকম জায়গায় মানে কানের পিছন দিকে একটা নার্ভ থাকে, যেখান থেকে কিন্তু মানে বলে না যে ঘাড়ে ভূত চেপেছে, ভূত ঘাড় থেকেই চাপে। এই যে আমাদের এখানে একটা ভেন থাকে, ভেনটা খুব সেন্সিটিভ হয়। অ্যাকচুয়ালি যখনই কেউ কোনো নেগেটিভ এনার্জি অ্যাট্যাক করে তারা এই ঘাড় থেকেই অ্যাট্যাক করে। দেখবে ছোটোবেলায় বিক্রম বেতাল দেখলো আমরা, ও কিন্তু পিঠের ওপরে চেপে বসে থাকতো আর এইখান থেকেই কথাটা বলতো। আমরা বিক্রম বেতাল যখন দেখতাম না সিরিয়ালে, তখনও কিন্তু এই ধরনের জিনিসটাই হতো। এখন এই নিয়ে কাজ করি বলে জিনিসগুলো আরও ভালো বোঝা যায়। তো এইটা দেখার মানে এটা হলো, হওয়ার পর উনি প্রায় 2-3 ঘন্টা সেন্সলেস। ততক্ষণে একটা জিনিস কি হয়, আর্থিক উন্নতির জায়গায় না খুব অবনতি হয় বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি থাকলে। যেমন ধরো গাছ মরে যাওয়া, এর মাঝখানে আর একটা জিনিস তো বলতে ভুলেই গেছি, ওর বড় বৌদির 2 ছেলে আর ছোট বউয়ের 1 মেয়ে, এরা না খুব মাছ আর পাখি ভালোবাসতো।
আচ্ছা। ওদের অ্যাকোরিয়ামে না একটা মাছ বেঁচে থাকতো, না ঘরে কোনো পাখি মাছতো। এমনকি বাড়িতে কুকুর বিড়াল আসাও বন্ধ হয়ে গেছিলো। মানে অনেকের বাড়িতে থেকে কুকুর বিড়াল খেতে আসে, বা অনেক সময় বাড়িতে বিড়াল আসে, তো সেইগুলোও বন্ধ হয়ে গেছিলো। মাছগুলো যখন মরে যেত, মাছগুলো মরার পরে ধরো ওটাকে ডাস্টবিনে ফেলা হলো, কিন্তু ডাস্টবিনটাকে যখন বাইরে খালি করতে যাওয়া হতো তখন কিন্তু মাছগুলোর মধ্যে থাকতো না। এই মাছগুলো কিন্তু উনি খেতেন। এই ঘটনাগুলো আমি তো যাওয়ার পরে বাচ্চাগুলোর মুখে বা বাড়ির লোকের মুখে শোনা যায়। তো জিনিসটা হয়তো কোনো একটা শাড়ির জন্য একটা অতৃপ্ত আত্মা এতদিন ধরে বাইরে ভটকেছে। আর লকডাউন প্রচুর মানুষের এরকমভাবে কিন্তু দাহ করা হয়েছে, যাদের বাড়ির লোক অর্ধেক লোক কিন্তু মাসখানেক পরেও হয়তো খবর পেয়েছে। আর তারপর গয়া গিয়ে পিন্ডি দিয়েছিল? হ্যাঁ, তারপরে বোধহয় ওরা গয়া গিয়ে পিণ্ডি দিয়ে আসে। আচ্ছা, মানে তুমি তৎক্ষণাৎ না হয়, হ্যাঁ, তৎক্ষণাৎ তো আর গিয়ে। সম্ভব হয় না। তো পরে অন্য কোনো সময় গিয়ে হয়তো ওরা পিণ্ড দিয়েছিল। আপাতত ঠিক আছে। আর তারপরে আমি ওদেরকে একটা কথা বলেছিলাম যে দেখুন, আপাতত এখানে ঘটা করে তো আর ব্রাহ্মণ ভোজন বা শ্রাদ্ধের কাজ এইরকমভাবে হচ্ছে না। আপনি শ্রাদ্ধের কাজটা এখানে করলেও আপনি তারাপীঠে গিয়ে ওই কিছু যারা অঘরী বা ব্রাহ্মণ যারা শ্মশানে থাকেন, তো তাদেরকে যদি পারেন ভোজনের একটা ব্যবস্থা করে দেবেন। সেখানে 101টা লোক হোক বা 201টা লোক হোক, যেটা আপনার সুবিধা হবে আপনার ইচ্ছে মতন। তো আপনি যদি পারেন সেটা করবেন, বলে না সেটা আয়োজন করলেই হয়, কিন্তু পরের সপ্তাহে দেখুন যদি সেরকম হয় 1 সপ্তাহ পরে আমরা সেটা করতে রাজি আছি। তো 1 সপ্তাহ পরে তারাপীঠে ওদের একটা ফিনান্সিয়াল পড়ে যাওয়ার একটা ব্যাপার তৈরি হয়েছিল, যেহেতু এতদিন ধরে একটা নেগেটিভ এনার্জি বাড়িতে ছিল। তো আর একটা জিনিস লক্ষ্য করে দেখবে, যাদের এই নেগেটিভ এনার্জি যাদের বাড়িতে থাকে তাদের আর্থিক অবনতি হয় প্রচণ্ডভাবে। তারা মাটির দিকে পড়তে, মানে খুব ভালো ব্যবসা থাকলেও সেটাও পড়ে যায়। মানে যেটা হয়তো কিছু করতেই হচ্ছে না কাউকে, কিন্তু ব্যবসাটা রেগুলার চলছে, সেই ব্যবসাও কিন্তু পড়তে থাকে। তো এদের মানে আর্থিক অবস্থাটা কিন্তু আস্তে আস্তে খারাপের দিকেই গেছিলো। তো সেখানে আমি এক কাজ করলাম, তো ওনাকে যখন বললাম আপনি তারাপীঠে আসছেই যখন ভোজন আপনারা করাবেন, তো সেক্ষেত্রে আপনি এক কাজ করুন, আয় উন্নতির জন্য আমি ওখানে একটা হোমের ব্যবস্থা করছি, যেখানে আপনারা সবাই থাকবেন। হোমের ব্যবস্থা করি, আপনাদেরকে কবচ ওখানেই ধারণ করিয়ে দিচ্ছি, যেহেতু ওদের ওপরে সেই এফেক্ট আর নেই। তো আমি বাড়িতে যেগুলো ছড়ানোর জন্য দিয়েছিলাম বা যেগুলো প্লেস করার জন্য দিয়েছিলাম সেগুলো ছড়াবেন নিয়মিত, বা প্লেস করে যেরকম রয়েছে সেরকম থাকবে। খালি আপনাদের কাজ হচ্ছে তারাপীঠে আসছেন, এসে আপনাদের আয় উন্নতির জন্য একটা হোম করে বাস্তুশোধন তো আমি আগেই করেছি, সেই জন্য এসে আয় উন্নতিটা হয়ে গেল, ওখানে তাদের ভোজন দেওয়া হয়ে গেল। তো ওখান থেকে আসার পর মোটামুটি আগের বছর বোধহয় নাতনিটার, মানে যার মা মারা গেছে আর কি, তার পড়াশোনার জন্য একটা লাস্ট টাইম যখন কবচ করে নিয়ে যায়, তখন ওনারা বলেন যে ওনারা ফ্যামিলিতে এখন সবাই ঠিকঠাক আছে, আর সবাই আগের থেকে অনেক বেটার লাইফ লিড করছে। আচ্ছা, ঘটনাটা কেমন অদ্ভুত একটা অদ্ভুত, মানে সে একটা শাড়ির জন্য এতদিন ধরে তরপা ছিল, আদৌ শাড়িটা যদি আগেই কেউ জানতো। মানে আরেকটা কথা কী বলতো, যখন দাহ করা হয়েছে তাকে তখন তো ওই মানে কি বলবো আর কি, যেরকম রাস্তার ধারে কুকুর মরে গেলে নিয়ে গিয়ে ভাগাড়ে ফেলে দেওয়া হয়তো, সেই রকমভাবেই হয়তো ওই টাইমে তাকে দাহ করে দেওয়া হয়েছে। সে অর্ধেক পুড়েছে কি পড়ে নেই, সেই অবস্থাতেই ফেলে দিয়েছে, না হলে সে অতটা কষ্টও পেত না হয়তো। এক্স্যাক্টলি। দেখো ঘটনাটা যাদের উপরে ঘটছে, হয়তো যারা শুনছে তাদের ভালো লাগছে, কিন্তু যাদের উপরে ঘটছে তারা নিজের লাইফটাকে ফেস করছে যে না তাদের উপরে কি ঘটেছে। আমরা হয়তো দুদিন গিয়ে তাকে সেই জায়গা থেকে উদ্ধার করার একটা প্রসেস করি, বা আমাদের কোনো একটা জায়গায় খারাপ লাগে, কিন্তু খারাপ লাগা থাকলেও তাদের যে এতদিনের একটা জার্নি, নেগেটিভ জার্নির ওপর দিয়ে যাওয়া, সেইটাকে তো আমরা বদলাতে পারি না। আর এমন একটা সময় যেটা প্রত্যেকেরই খারাপ গেছে, লকডাউনটা লোকের কাছে খাওয়ার পয়সা ছিল না, তারা এই যদি ভূতের উৎপাত হয় সেক্ষেত্রে তো আরও খারাপ হয়। এক্স্যাক্টলি। এবার আমরা আসি তোমার সাথে যেটা আজকে কিছু বিষয় নিয়ে আলোচনা করব, সেইটা নিয়ে প্রথমে আসি ঘেটু দেবতা। হ্যাঁ, বা ঘন্টা কর্ণ, যাই ইচ্ছা। তো ইনি কে? ইনি হলেন, ধরো মানে সহজভাবে বলছি, যেমন আমরা মা শীতলা বা মা মনসার পুজো দিয়ে থাকি, এক একটা রোগের জন্য এক একটা ঠাকুর দেবতার। আগেকার সময় তো এত হসপিটাল বা এত কিছু আপডেটেড ছিল না, এখন তো ঘরে বসে ওষুধ অর্ডার করা যায়, ওষুধ চলে আসে। কিন্তু একটা সময় দেখবে আমাদের যখন পক্স হয় বা তখন কিন্তু আমাদের নিম পাতা দিয়ে ঝাড়া বা কিছু বানিয়ে খাওয়ানো, ঘরোয়া টোটকা দিয়ে কিন্তু সেগুলো সলভ করা হয়। ঠিক যখন মানে তখনকার সময় ঘেটু দেবতার পুজো করা হতো মানুষের
চর্মরোগ থেকে নিস্তার পাওয়ার জন্য। এবারে ধরো তার পুজো কীরকমভাবে করা হতো, ঠিক ফাল্গুন মাসের সংক্রান্তি যখন আসে ঠিক সেই সময় কিছু ছোট ছোট বাচ্চারা, আমরা যেমন লোকের বাড়িতে ছোটোবেলায় রথ ট্রেনে নিয়ে গিয়ে লকুনদানা বা কোনো প্রসাদ তার হাতে তুলে দিয়ে যেমন পয়সা কালেক্ট করতাম, সেটা দিয়ে আমরা পরে খাওয়া দাওয়া করতাম, ঠিক এখানে একটা কাগজের ঢোলা বানিয়ে তার মধ্যে তার মুখশ্রী এঁকে তার মধ্যে কিছু কাঠি পাঠি বা কঞ্চি পঞ্চি দিয়ে তাকে সাজিয়ে লোকের বাড়িতে বাড়িতে যাওয়া হতো, বাচ্চারা যেত, গিয়ে চাঁদা কালেক্ট করতো। কেউ চাল ডাল বা পয়সা টাকা যে যেমন দিত, নিয়ে এসে সেটাকে কালেক্ট করা হতো। প্রথম 3 দিন এই কাজটা হয়। 3 দিনের দিন যখন ওদের এগুলো কমপ্লিট হয়ে গেল, তখন ঘেটু দেবতার একটা মাটির হাঁড়িতে বা তুমি গোবরের ঢেলা বানিয়ে তার মধ্যে করি দিয়ে ঘেটু দেবতার আকৃতি তৈরি করা হয়, তাকে পুজো করা হয়। পুজো করার পর তাকে বাচ্চারা লাঠি দিয়ে মেরে ভাঙে, যে ভেঙে দিয়ে সেটাকে পুকুরে দিয়ে দেয়, দিয়ে হাত পা ধুয়ে চলে আসে। হাত পা ধুয়ে এসে তাদের যে মনস্কামনা থাকে যাতে আমাদের এরপরে আর কোনো চর্মরোগ না হয়, তাতে কি হয়, আমাদের ছোটোবেলাতেও আমরা দেখেছি হয়তো কোনো কোনো জায়গায় খুব কম, মানে একদম গ্রাম সাইডে হলেও দেখা যায় বা কিছু কিছু সংলগ্ন এরিয়ায় দেখা যায় যে এই দেবতার পুজো করা হয়। কারণ এখানে, হ্যাঁ, এখানে তাকে পুজো করার জন্য আর একটা ফুলের ব্যবহার হয়, সেটা হচ্ছে ভাঁট ফুল। ভাঁট ফুল, এই ভাঁট ফুল দিয়ে কিন্তু চর্মরোগের ওষুধ তৈরি হয়, ঠিক আছে। আর এই চর্মরোগ যাতে না হয়, মানে যেদিনকে যখন ওরা ঠাকুরটার পুজো হওয়ার পরে সেটাকে জলে দিয়ে ভাঙার পরে জলে দিয়ে হাত পা ধুয়ে আসার পর তাদের এটা মানসিকতা থাকে যে তাদের এরপরে আর চর্মরোগ হবে না বা চর্মরোগ থেকে তারা নিস্তার পেল। ঠিক সেই রকম মানে বাচ্চাদের একটা আনন্দের জায়গা, যেমন লোকের বাড়িতে বাড়িতে গিয়ে চাঁদা তোলা, হ্যাঁ, মানে ঘেটু ঠাকুরের পুজো বা ঘণ্টাকর্ণের পুজো। এবার বলো ঘণ্টাকর্ণের নাম হচ্ছে, ওনার কিছু কিছু জায়গায় হয়তো মূর্তি দেখা যায়, তো সেক্ষেত্রে ওনার দেখবে যে কানে দুলের জায়গায় উনি ঘণ্টা বেঁধে রাখতেন, কেন কি উনি বিষ্ণু দেবতার বিদ্বেষী ছিলেন। আচ্ছা। তো তার জন্য যাদের বিষ্ণুদেবের নামটা যদি কেউ নিয়েও ফেলে যাতে তার কানে না আসে, সেই জন্য কানে ঘণ্টা বাঁধা থাকতো। যখনই একটা মানুষ তার সবসময় স্ট্যাচু হয়ে থাকে না, সে নিশ্চয়ই মুভ করে, আর মুভ করলে ঘণ্টাটা বাজতো, সেই জন্য বিষ্ণুর নামটা ওর কানে আসতো না, সেই জন্য ওর নাম দেওয়া হয়েছিল ঘণ্টাকর্ণ। আচ্ছা আচ্ছা। আর এই প্রসেসটাতে মানুষের আজও আশ্বাস যে না, এই ঠাকুরের পুজো করলে, মানে ঘেটু দেবতার পুজো করলে বাচ্চাদের, মানে এই তো ছোটোবেলাতেই করে, চর্মরোগটা আর আসে না বা চর্মরোগ হয় না। আচ্ছা, এই হলো ঘেটু দেবতার কাহিনী। এবার এক দেবীর কথায় আসি, রঙ্কিনী দেবী। হ্যাঁ হ্যাঁ, তো ওনার বিষয়ে যদি কিছু বলো। রঙ্কিনী দেবী, তুমি যদি ঝাড়খণ্ডের দিকে যাও, মানে ঝাড়খণ্ডে ঘাটশিলা হয়তো অনেকেই ঘুরতে গেছে, তো ঘাটশিলায় যখন যাবে, এখানে রঙ্কিনী দেবী খুব প্রচলিত। আর আশেপাশের গ্রামে এখনও দেখতে পাবে সেখানে মাটির ঘর রয়েছে, কিন্তু আর খড়ের চাল নেই, টালির চাল। তো সেখানে যদি যাও তুমি, অনেক সময় রাঁচি থেকে ফেরার সময় বা যদি জামশেদপুর যাও, এই জায়গা থেকে তুমি গিয়ে ঘুরে আসতেই পারো। ঘাটশিলা খুব বাঙালির প্রিয় জায়গা, ঘোরার জায়গা। তো ঘাটশিলা যখন যাবে তুমি, ঘাটশিলা থেকে রঙ্কিনী দেবীর মন্দির যাওয়া যায়। রঙ্কিনী দেবীর মন্দিরে গেলে সে আদি অনন্তকাল ধরে তার পুজো করে আসছে আদিবাসীরা। তো সেখানে আদিবাসীদের কিছু মত যেটা, যে ওনারা মায়ের কাছ থেকে খুব উপকৃত হয়। ধরো কোনো সময় ধান চাষ হচ্ছে, কিন্তু বৃষ্টির জন্য ফলন ঠিকঠাক হচ্ছে না বা বৃষ্টির জন্য ফসলে কোনো অসুবিধা হচ্ছে, তো সেক্ষেত্রে তারা সবাই ধুমধাম করে মায়ের পুজো দেন। সেক্ষেত্রে বৃষ্টির কামনা করে বা যাতে ফলন ঠিকঠাক হয় সেই কামনা করে সেক্ষেত্রে তারা সুরাহা পান। নিজেদের কিছু সমস্যা হলে সেখানে দেখবে মন্দিরে, যদি তুমি মন্দির চত্বরটা দেখো, মন্দিরের বাইরে এক জায়গা করা আছে, সেখানে নারকেল লাল শালু কাপড় দিয়ে ওনারা বেঁধে আসেন নিজের মনস্কামনা জানিয়ে, সেখানে তারা লাভবান হন। এবারে হলো রঙ্কিনী দেবীর মন্দির দু জায়গায় আছে, একটা হচ্ছে ঘাটশিলা আর 2 নম্বর হচ্ছে জাদুগোড়া, যেখানে এই দুটো জায়গায় মন্দিরে এক জায়গায় মূর্তি পুজো হয় আর এক জায়গায় পাথরে, মানে শিলায় পুজো হয়। শিলায় পুজো, পাথরের মধ্যে মায়ের মূর্তি রয়েছে, সেখানে শিলায় পুজো হয়। এবারে তুমি যদি দেখো, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ও কিন্তু ওখানে কর্মস্থল ছিলেন, আর উনিও কিন্তু ওখানে যেখানে মূর্তি পুজো হন ঘাটশিলাতে, তো
তো সেখানে কিন্তু উনি নিজেও মানে জাদুঘরায় আর কি, জাদুঘরাতে উনি নিজেই ওখানে গিয়ে সাধনা করতেন, এটা আমরা শুনেছি। তো আমাদের তো আর দেখার প্রবণতা হয়নি বা সেই সময় আমরা ছিলামও না। তো এখানে মায়ের পুজো অনন্তকাল ধরেই করে আসছেন। আর মেন পুজোটা করে হচ্ছে আদিবাসীরা, এদের একটা মানে মা রক্ষা করেন, মা রক্ষাকর্ত্রী হিসেবে প্রচলিত। এরা ধরো কোনো জঙ্গল, তখনকার সময় তো এত ভালো রাস্তা ছিল না, তখন লোককে জঙ্গলের উপর দিয়ে যাওয়া আসা করতো, জঙ্গলে রক্ষাকর্ত্রী বা মানুষ যারা যাচ্ছে তাদের রক্ষাকর্ত্রী হিসেবেও কিন্তু প্রচলিত। মানে তখন ধরো মানুষ হয়তো কোনো কাজের জন্য 1 সপ্তাহের জন্য বেরোলো, তো সেই যখন যাচ্ছে সেই জঙ্গলের রাস্তা দিয়ে বা সেই জঙ্গল দিয়ে, জঙ্গলের রক্ষাকর্ত্রী বা সেই মানে যেহেতু তারাও নিজেরা রক্ষা পেত, সেই জন্য তারা যাওয়ার আগে মায়ের পুজো করে তার মনস্কামনা জানিয়ে সে বাড়ি থেকে বেরোতো যে না আজকে আমি এখান থেকে এখানে যাচ্ছি, মা আমার সাথে আছে, আমার কোনো অসুবিধে হবে না। তো এই রকমভাবে মা অনেক দিক থেকে মানুষকে অনেক রকমভাবে রক্ষা করে এসছে। ব্ল্যাক ম্যাজিকেরও কোনো কোনো ক্ষেত্রে, যেহেতু আদিবাসী তন্ত্রের মধ্যে রয়েছে, কোনো কোনো ক্ষেত্রে এই কাউকে কোনো জায়গা থেকে উদ্ধার করা, বাঁচানো, এই জায়গাগুলোতেও কিন্তু কাজে লাগে। মা লঙ্কিনীর পুজো ওখানে আদি অনন্তকাল ধরে করে আসছেন, মানে এরকম মানে বংশ পরম্পরায় হয়তো করে আসছেন, এরকম অনেক লোক রয়েছে। আচ্ছা, এবার তুমি আগেরবারও যখন এসেছিলে তখন কিছু টোটকা দিয়ে গেছিলে, হ্যাঁ, তো এবারও আমি সেই জিনিসগুলো জিজ্ঞেস করব। প্রথমে আছি শত্রু দমনের ক্ষেত্রে। শত্রু দমনের ক্ষেত্রে দেখো, এখানে একটা কাজ আমি বলে যাচ্ছি কিন্তু তার মন্ত্রটা আমি দিতে পারবো না। এখানে হচ্ছে শত্রু দমন যদি হয়, সেক্ষেত্রে তুমি যদি ফিল করো যে তোমার কে শত্রু, না হলে তো তুমি যদি ফিল করতে না পারো যে তোমার কে শত্রু, যে সেক্ষেত্রে তো হোমের প্রসেস করে যেরকমভাবে বগলামুখী বা যেরকমভাবেই করা হোক না কেন, প্রয়োগ করে তার শত্রু দমনের কাজ করা হয়। তাছাড়া তুমি যদি নিজে ঘরে করতে চাইছো, তো সেক্ষেত্রে আমার মনে বলে একটা টাটকা লেবু নাও, পাতি লেবু। তাতে তুমি যখন রিয়েলাইজ করছো যে আমার শত্রু বা আমার পিছনে কিছু করছে, লেবুটার মধ্যে তার নাম লেখো, অথবা তার থেকে ভালো হয় যে একটা আকৃতি বানাও। যদি মেয়ে হয় তো একটা মেয়ের আকৃতি, মানে মেয়ের পুতুলের যে ছবিটা হয় না, এরকমভাবে একটা আঁকো, এঁকে লাল সিঁদুর, গোলা সিঁদুর নিয়ে তার বুকে দাও। বুকে দেওয়া হলো, দেওয়ার পরে এমন তোমার মেন্টালিটি রাখতে হবে যেখানে যে আমি ওকে এই পুতুলটার মধ্যে রয়েছে, মানে ওর প্রাণটার মধ্যে রয়েছে, আমি ওর বুকে লাল টিপটা দিলাম। দেওয়ার পর একটা মন্ত্র রয়েছে, মন্ত্রটা আমি যে ডিসক্লোজ করছি না। একটা মোটামুটি 5-6 ইঞ্চির পেরেক নাও, পেরেকটা যদি জং ধরা হয় খুব ভালো হয়। পেরেকটা নিয়ে লেবুটা ধরে রইলে এক হাতে, পেরেকটা নিয়ে মন্ত্রটা 108 বার পাঠ করতে হয়। যদি কারোর প্রয়োজন হয় আমার কন্ট্যাক্ট করো, আমি জানিয়ে দেবো যে কী মন্ত্র দিতে হবে, কিন্তু আগে ঘটনাটা জেনে নিয়ে তারপরেই না হয় দেবো। তো লেবুটার মধ্যে যেখানে ঠিক তুমি ছবিটা এঁকেছো, তার মধ্যে যেখানে তুমি লাল টিপটা দিয়েছো, মানে লাল ফোঁটাটা দিয়েছো সিঁদুরের, 108 বার মন্ত্রটা পড়ে সেই ভজালটাকে মানে বা পেরেকটাকে ওর মধ্যে গাঁথতে হবে। ঠিক এই মনস্কামনা রেখে যে যে আমার মানে যে ব্যক্তি, তুমি তো তার নাম জানো, বা তুই যাতে আমার ওপরে আর কোনো কিছু না করতে পারিস, সেরকম কিছু মনস্কামনা রেখে তুমি ওটাকে এপার ওপার করে দেবে। করে সেটাকে নির্জন কোনো জায়গায় রেখে আসবে, যেখানে রোদ্দুর হোক, ছাওয়াতে হোক, যেখানে দিনকে দিন জিনিসটা শোকাবে, কেউ নিয়ে চলে যাবে না বা কেউ জলে ফেলে দেবে না। বা বর্ষাকাল যদি হয়ে থাকে, সেটা এমন একটা জায়গায় রাখবে যেখানে জল পড়ে, যেটা শোকাতে দেরি না হয়, যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। ওটা যত তাড়াতাড়ি, যত দিন যাবে ওটাকে শোকাতে, তত দিনের মধ্যে দেখবে তোমার শত্রু তোমার পিছনে কাঠি করাটা আস্তে আস্তে ছেড়ে দেবে। মানে হয়তো হয় না যে তোমার উন্নতি হচ্ছে, কিন্তু পিছন দিক থেকে কেউ এমন পিন করছে যাতে তুমি উন্নতি করতে পারছো না, বা তোমার যে কোনো লাইফে বাধা হয়ে দাঁড়াচ্ছে, সেই জায়গাটা কিন্তু ক্লিয়ার হয়ে যায়। মানে সে যাই করুক না কেন, তোমার উপরে সেই এফেক্টটা আর আসবে না। আর তার মাথা থেকে এই জিনিসটা যে থাকবে, যেহেতু তুমি ওর প্রাণটাকে ওর মধ্যে আনতে চাইছো, যে লেবুটার মধ্যে আমার ওর প্রাণটা রয়েছে, তো সেক্ষেত্রে কী হয়, সেক্ষেত্রে আমি ওর বুকেই ছেদ করছি, এই জিনিসটাই তো আমাকে মাথায় রাখতে হবে। তো রেখে যখন আমি কাজটা করবো, ঠিক এফেক্ট পাওয়া যায়। আচ্ছা, এবার আসি ঋণ মুক্তি। ঋণ মুক্তি যদি করতে হয়, তাহলে আমি বলবো অমাবস্যার দিন খুব শুভ হবে। অমাবস্যার দিনে তুমি একটা মাটির হাঁড়ি কিনে তাতে একটা
বাজার থেকে শোল মাছ কিনে নিয়ে আসো, হাঁড়িতে অল্প জল নাও, নিয়ে শোল মাছ নাও। অমাবস্যার দিন নয় ভর দুপুরবেলা, আর নয় রাত্রেবেলা, মানে একটু গভীর রাত্রি হলে ভালো হয়, 12টা 12:30 1টা, কি সেই সময় গঙ্গায় নামাটা একটু অসুবিধেই হবে, কেন কি সেই সময় তো আর কেউ থাকে না, জনবসতি থাকে না। তো আমি বলবো যদি দুপুরবেলা সুবিধা হয় দুপুরবেলা করো, ভর দুপুরবেলা হাঁড়িটা হাতে নিয়ে গঙ্গায় চলে যাও। হাঁড়িটার মধ্যে মাছটা রয়েছে, কোমর অবধি জলে নামবে, নেবে, নিজের মনস্কামনা জানাবে যে আমি যে ঋণে আটকে জড়িত রয়েছি, বা যেভাবে চারদিকে লোন, বা এখন তো লোন বেশিরভাগ লোকে করছে, তো লোন বা ধার দেনা যা যা হয়ে রয়েছে, আমার যা ঋণ হয়ে রয়েছে, আমি যেন সেখান থেকে মুক্তি পাই। আমি একে ঠিক যখন মুক্তি দিচ্ছি, ঠিক এইভাবে যেন আমার ঋণ থেকে মুক্তি হয়। এই কাজটা 3টে অমাবস্যায় করতে হয়। কোমর অবধি জলে নেবে, মাথার ওপরে সেই হাঁড়িটাকে নেবে, নিয়ে তুমি জলে একটা ডুব মারবে। ডুব মারার পরে মাথা থেকে হাঁড়িটাকে ডুবন্ত অবস্থাতেই মাথা থেকে হাঁড়িটাকে নামিয়ে দেবে, দিয়ে তুমি জল থেকে উঠে পিছন দিকে ফিরে আর তাকাবে না, চলে আসবে। ঠিক এরকম 3টে অমাবস্যা করতে হবে। তোমার ঋণ ওখান থেকে দেখবে, ঋণ থেকে উদ্ধার হওয়ার প্রবণতা, মানে তুমি যে ঋণ থেকে বেরোচ্ছ সেটা তুমি রিয়েলাইজ করতে পারবে। এই 3টে অমাবস্যায় কাজ করতে তোমার 2 মাস 2-3 দিন সময় লাগবে হয়তো, মানে পরপর 3টে অমাবস্যা আসতে 2 মাসের ওপরেই সময় লাগে। তো সেই সময় দেখবে তুমি আস্তে আস্তে ঋণ থেকে মুক্তি হওয়ার জায়গা তোমার তৈরি হয়ে গেছে, কোনো না কোনো অপরচুনিটি তোমার কাছে চলেই আসবে যেখান থেকে তুমি ঋণটা থেকে বেরোতে পারবে। আচ্ছা, এবার ঋণ নিয়ে হলো যখন আয় উন্নতিটাও শুনি, আয় উন্নতি বৃদ্ধির ক্ষেত্রে কি করবে? তুমি একটা লাল শালু কাপড় নাও। এবারে এই কাজটা করার জন্য কিছু তিথি আমি বলবো মেনে নেওয়ার, যেমন রবি পুষ্যা যোগ বা গুরু পুষ্যা যোগ। তাছাড়াও ধরো দীপাবলির দিন বা দুর্গাপুজোর সময়, যে দুর্গাপুজোর প্রত্যেকটা দিনই যেহেতু স্পেশাল হয়, তো সেক্ষেত্রে আমি বলবো সন্ধি পুজোর যে সময়টা, সেই সময়টা খুব ভালো। তো সেই দিনকে কী করবে, সেদিনকে একটা লাল শালু কাপড়ের মধ্যে 7টা হলুদ করি, দেখবে হলুদ করি অনেক সময় পাওয়া যায় না, কিন্তু একটু অফ হোয়াইট, কিন্তু ওই কড়ির মধ্যে না একটা হলুদ আভা থাকে। সেই কড়ি যদি তুমি 7টা জোগাড় করতে পারো, 7টা কড়ি, তার মধ্যে 7টা নাভি চক্র, 7টা গাঁট হলুদ, 7টা কয়েন, আর একটু ধান, তাতে একটু ধুলব, আর যদি পারো 7খানা কমল বীজ, আচ্ছা, কমল ফুলের বীজ। এই 7টা জিনিসকে লাল শালু কাপড়ে রেখে তার উপর থেকে সিঁদুর ছড়িয়ে দাও, নিজের মনস্কামনা জানিয়ে ঘরে মা লক্ষ্মীর সামনে, বা যদি তোমার ধনলক্ষ্মী থাকে সেখানে তার সামনে রেখে দাও, নিজের মনস্কামনা জানিয়ে রাখবে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে নিজে আগে ফ্রেশ হবে, যা যা করণীয় তোমার ঘরে কাজবাজ করে ফ্রেশ হয়ে নাও। ফ্রেশ হয়ে সেখানে গিয়ে মাকে নিজের মনস্কামনা জানিয়ে ওটার মধ্যে ভাঁজ করে নেবে, আগে ভাঁজ করে নিয়ে 7টা, ওই যে শালু কাপড়টা দেখবে, শালু কাপড়টা 7টা গিট দিতে হবে। 7টা গিট দেওয়ার সময় প্রত্যেকটা গিটে আমার আয় উন্নতি হবেই, বা আমার যে জায়গা থেকে রয়েছি সেই জায়গা থেকে আমি উঠবই, বা আমার উন্নতি হবে, আমার যা অবনতি হয়েছে সেখান থেকে আমার উন্নতির মুখ আসবে। এই পজিটিভ মেন্টালিটি বা এই পজিটিভ থিঙ্কিংটা দিয়েই তোমাকে বলতে হবে যে আমি, আমার আয় উন্নতি আসবেই বলে একটা গিট দিলে, এরকমভাবে 7খানা গিট দেবে। 7খানা গিট দেওয়ার পর সেটাকে মায়ের চরণেও রেখে দিতে পারো, বা তোমার মন্দিরে যেখানে মা রয়েছেন তুমি সেখানেও রেখে দিতে পারো, বা তুমি নিজের আলমারিতে বা লকারেও রেখে দিতে পারো। সেটা ব্যবসার ক্ষেত্রে হলে নিজের ব্যবসার যেখানে তুমি টাকা পয়সা রাখো সেখানেও রাখতে পারো, কিন্তু প্রত্যেকদিন তোমাকে ধূপ দ্বীপ দিতে হবে। আচ্ছা, আচ্ছা। আর শেষ আমি জিজ্ঞেস করবো কার্যসিদ্ধি, কোনো কাজ কেউ সিদ্ধি করতে চাইছে, হ্যাঁ, এবারে তোমার মনে হচ্ছে, দেখো তুমি যে কোনো কাজে যাচ্ছ, কাজটা সফল হচ্ছে না, ঠিক আছে, তো সকালবেলা আমি বলবো সবার আগে যে কোনো কাজে যাওয়ার আগে বাবা মায়ের আশীর্বাদ, তুমি তাদের প্রণাম করে নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করে নাও। তারপরেও যদি তোমার মনে হচ্ছে না তোমার কার্যসিদ্ধি হচ্ছে না, বাবা মায়ের আশীর্বাদ সবথেকে বেশি কাজের, তো তারপরে তোমার ইষ্ট বা তোমার গুরু, তার আশীর্বাদ নিয়ে নাও যে কোনো কাজে যাওয়ার সময়। যদি মনে হয় না আমার কোনো একটা জায়গায় খুঁতখুত করছে, তো সেক্ষেত্রে একটা খুব সহজ পদ্ধতি, তুমি কি করবে, 5খানা গোলমরিচের দানা নিয়ে নেবে হাতে। 5খানা গোলমরিচের দানা নিয়ে ভর দুপুরবেলা তুমি কোনো বা নির্জন কোনো জায়গায় গিয়ে
নির্জন কোনো জায়গায় গিয়ে সেখান থেকে একটা করে ওই গোলমরিচের দানা তুলে এরকম সোজা হয়ে দাঁড়াবে, দাঁড়িয়ে নিজের মনস্কামনা জানিয়ে একটা সামনে, আবার একটা দানা নেবে, আবার নিজের মনস্কামনা জানাবে, আবার একটা পিছনে, আবার একটা দানা এলে নিজের মনস্কামনা জানিয়ে একটা বাম দিকে, আবার একটা দানা নিয়ে আর একটা ডান দিকে, আর একটা দানা যেটা থাকবে সেটাকে নিয়ে তুমি উপরের দিকে ছুড়ে দেবে। সেটা যেখানেই পড়ুক না কেন দেখে লাভ দরকার নেই। নিজের মনস্কামনা জানিয়ে 5টা 5 দিকে দিয়ে দিলে, ডান দিক বাদিক সামনে পিছনে, ওপরে একটা দিয়ে দিলে 5খানা হয়ে গেল। হয়ে যাওয়ার পর তুমি ওখান থেকে যেদিকে মুখ করে দাঁড়িয়েছিলে সেই দিকেই এগোতে থাকবে। পিছন দিকে যদি কেউ তোমাকে ডাকে, তোমার যতই পরিচিত কেউ হোক, অজানা কেউ হোক, সেই মুহূর্তে তুমি আর পিছনে ঘুরে তাকাবে না, তুমি ওখান থেকে বেরিয়ে চলে আসবে। তারপরে তুমি যে কাজটায় যাচ্ছ সেই কাজটায় যাও, তোমার কাজটা সাকসেস হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, মানে খুব সুন্দর তুমি এই বিষয়গুলো বলো। আগেরবারও বলেছিলে আমার মনে আছে, আর মানুষ এতে কমেন্টও করেছিল যে হয়েছে। তো আজকে আমরা অনেক কিছুই জানলাম, বিশেষ করে ঘটনাটা খুব অদ্ভুত। প্রচুর ফল হয়, হ্যাঁ, কিন্তু যদি ঠিকঠাক রীতিনীতি মেনে করা হয় হ্যাঁ, সেক্ষেত্রে ফল খুব ভালো পাওয়া যায়। আর সব থেকে অদ্ভুত হচ্ছে ঘটনাটা, যে একটা শাড়ির জন্য এরকম একটা ঘটনা হলো। হ্যাঁ, লোকে দেখবে একটা সময় ছিল যখন আমাদেরও দেখা যে বাড়িতে কেউ মারা গেলে তার চশমা বা তার লাঠি, তার ছাতা, জামা কাপড় এগুলো কিন্তু গিয়ে ডোমদেরকে দিয়ে আসতো। ডোমদের বা পুড়িয়েও দিত। হ্যাঁ, অনেকে পুড়িয়ে দিত, কিন্তু অনেকে ডোমদেরকেও দিত। অনেকে ভাবতো যে হয়তো পুড়িয়ে দেওয়ার থেকে কাউকে দিয়ে দেওয়া ভালো। যেমন এই ছাতা বা লাঠি এগুলো তো অন্য কেউ ব্যবহার করতে পারবে, বা জামা কাপড়টা অনেক সময় দেখবে ডোমেদের ঘরে ব্যবহার করে, বা অনেকে আছে যে ওগুলো দিয়ে অনেক কিছু বানিয়ে ফেলে বা ওরা বিক্রি করে, তো সেই জন্য ওরা দান করে দিয়ে আসতো। কিন্তু একটা সময় পরে দেখবে লোকে না দিয়ে দেওয়ার প্রবণতাটা নেই। আগে যেমন বাড়িতে দেখবে এই পুজো হওয়ার পর আমরা দেখতাম দুর্গা পুজো হয়ে গেল, হওয়ার পরে দেখবে ঢাকি বাড়িতে আসতো জামা কাপড় নিতে, পুরনো জামা কাপড় নিতে। কেন কি সবাই নতুন জামা কাপড় পরে কেনে ঠিকই, কিন্তু পুরনো জামা কাপড় তখন কিছু বেরোয়, তো সেগুলো নিতে আসতো। আজকের ডেটে সেই দিনটাই দেখা যায় না। এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, তুমি এলে খুবই ভালো লাগলো। সেকেন্ড টাইম আশা করছি ভবিষ্যতে আবারও আসবে, তোমার সাথে জমি আড্ডা হবে। এটা তো অবশ্যই, এটা আমি আড্ডাই বলবো, আমরা আলোচনা আড্ডা সব মিশিয়েই একটা করি। তো থ্যাংক ইউ, তুমি এলে। আশা করছি ভবিষ্যতে আবার তোমার সাথে পডকাস্ট হবে। থ্যাংক ইউ।